আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, বাংলাদেশের আঞ্চলিক সম্পর্ক, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে বাংলাদেশের সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের কোনো উদ্বেগ নেই। এমনকি খলিলুর রহমান দাবি করেছিলেন, ভারত ও চীন ইস্যুতে কিংবা চীনের চাওয়া অর্থনৈতিক করিডোর নিয়ে সার্জিও গোরের সাথে পররাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠকে কোনো আলোচনাই হয়নি। কিন্তু তার সে দাবির 12 ঘন্টার মধ্যে সার্জিও গোরের সাথে হোটেলে গিয়ে বৈঠক করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যিনি সার্জিও গোর বাংলাদেশে আসার একদিন আগেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করেছিলেন। ওই বৈঠক শেষে খলিলুর রহমান বলেছিলেন, রিসেট বাটন টিপে ভারতের সাথে নতুন করে সম্পর্ক স্থাপনে ঐকমত্য হয়েছে। কূটনৈতিক মহলে সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর বৈঠকের খবরটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আবার জনশ্রুতি আছে, দক্ষিণ এশীয় অঞ্চলে ভারত ও আমেরিকার কিছু অভিন্ন স্বার্থের বিষয়ে বার্তা দিতে বাংলাদেশে এসেছেন ট্রাম্পের ঘনিষ্ঠজন গোর। আবার 1 আগস্ট শনিবার সার্জিও গোরের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের আগে গোরের সাথে ত্রিবেদীর বৈঠকটির বেশ আলাদা তাৎপর্য আছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা। সার্জিও গোরের সফরসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রশাসনের দপ্তর থেকে কিছু না জানানো হলেও একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, 30 জুলাই রাতে গোর বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছেন, যার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একজন নেতাও আছেন। প্রশ্ন হলো, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেখানে সংবাদ সম্মেলনে দাবি করেছেন ভারত চীন করিডোর, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কিংবা আওয়ামী লীগ নিয়ে মার্কিনীদের কোনো মাথা ব্যথা নেই, সেখানে ট্রাম্পের বিশেষ দূত পর্দার আড়ালে এতগুলো বৈঠক করছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের আগস্টের শেষে সার্জিও গোরকে ভারতের যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্বে পাঠানোর ঘোষণা দেওয়ার সময় তাকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের লেখা বই প্রকাশের পাশাপাশি তার 2024 সালের নির্বাচনী প্রচারে কোটি কোটি ডলার তুলেছিলেন সার্জিও গোর। ওয়াশিংটনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অনুগত কর্মকর্তাদের নিয়োগেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করা হয়। মার্কিন ধনকুবের সার্জিও গোর ভারতের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সঙ্গে তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দেন ট্রাম্প। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে এসেছেন তিনি। 30 জুলাই বাংলাদেশ সফরের প্রথম দিনে সরকারি পর্যায়ে একটি আলোচনা চূড়ান্ত ছিল। সেটি হলো, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন দূত প্রতিনিধিদের নিয়ে প্রায় 1 ঘন্টা আলোচনা করেন। সেখানে দুই পক্ষ ঢাকা ও ওয়াশিংটনের কৌশলগত অংশীদারিত্ব সহ সম্পর্কের সামগ্রিক বিষয় সহ আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। এই বৈঠক নিয়ে সার্জিও গোর কিংবা মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি। তবে গোর তার এক্স হ্যান্ডেলে দেয়া এক সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে। এরপর 30 জুলাই রাত 8:30টার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে বৈঠকে এ বিষয়ে কথা বলেন। মূলত বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকরা বৈঠকে ভারত ও চীন এবং চীনের প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চান। সাংবাদিকরা জানতে চান, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। সাংবাদিকদের বেশিরভাগ প্রশ্ন শেষ করার আগেই পররাষ্ট্রমন্ত্রীর জবাব ছিল একই রকম, সেটি হলো না। করিডোর প্রসঙ্গ তোলার সাথে সাথে কিছুটা চটেও যান পররাষ্ট্রমন্ত্রী। সারা বিশ্বে যেখানে ওপেন সিক্রেট বিষয় হলো মার্কিন প্রশাসন যে কোনো মূল্যে চীনের প্রভাব কমাতে চায়, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষ হওয়ার মাত্র 33 দিনের মধ্যে ট্রাম্পের বিশেষ দূত ঢাকায় এসেছেন। সে সফরে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছিল মার্কিন বিশেষ দূত
চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কতটুকু এগিয়েছে তা জানতে চাইবেন। সেখানে চীন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, চীন নিয়ে মার্কিনীদের উদ্বেগ নেই। একইভাবে নানা মহলে আলোচনা হচ্ছিল তিস্তা প্রকল্প থেকে শুরু অনেক কিছুতেই চীন ঘেঁষা হয়ে পড়ায় বাংলাদেশ নিয়ে ভারতেরও উদ্বেগ আছে। আবার 24-এর 5ই আগস্ট থেকে ভারতের সাথে সম্পর্ক যে তলানিতে গিয়ে ঠেকেছে, সেটির উন্নতিরও খুব বেশি লক্ষণ দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে মার্কিনীদের এক নম্বর মিত্র ভারত নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে এমন একটা ধারণা কূটনৈতিক ও রাজনৈতিক মহলে ছিল। তবে পররাষ্ট্রমন্ত্রী ইন্দো প্যাসিফিক থেকে শুরু করে ভারত নিয়ে সার্জিও গোরের সাথে কোনো আলোচনা হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন। তার এই দাবির 12 ঘন্টার মধ্যে সার্জিও গোরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, 31শে জুলাই শুক্রবার ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক সূত্র সংবাদ সংস্থা ইউএনবি-কে জানিয়েছে, শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায়, শুধু বলতে পারি এটি একটি ইতিবাচক বৈঠক ছিল। মার্কিন দূতাবাসের একটি সূত্র নিশ্চিত করেছে, সার্জিও গোর শুক্রবার বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য বিমানবন্দর রওনা হওয়ার আগে এই বৈঠক হয়েছে। সূত্রটি নিশ্চিত করেছে, সকাল 9টার দিকে এই বৈঠক শুরু হয়। দর্শক, গত 25শে জুন বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানান সার্জিও গোর। তিনি একমাত্র বিদেশি কোনো দূত যিনি দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়েছেন। ওই শুভেচ্ছা বার্তায় সার্জিও গোর লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছেন। এর মধ্যে সার্জিও গোর বাংলাদেশে আসার আগের দিন দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে। ত্রিবেদী বাংলাদেশে কাজ শুরু করেছেন 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে তিনি প্রথম খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন ঠিক সার্জিও গোরের ঢাকায় আসার আগের দিন। মার্কিন দূতাবাসের একটি সূত্র বলছে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দক্ষিণ এশিয়াকে ঘিরে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এই প্রেক্ষাপটে ইউনূস আমলের প্রথম 1 বছর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভারত প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের মত এবং কূটনৈতিক দর্শনের মধ্যে দূরত্ব ছিল। কিন্তু বাংলাদেশের নির্বাচনের আগে আঞ্চলিক নিরাপত্তা ও ভূ রাজনৈতিক প্রভাবের প্রেক্ষাপটে দেশ দুটির মধ্যে সেই দূরত্ব অনেকটাই কেটে যায়। সূত্রগুলো বলছে, আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ, ভূ রাজনৈতিক প্রভাব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের স্বার্থ অনেকখানি এক হয়ে গেছে। সে প্রেক্ষাপটে সার্জিও গোর ও দীনেশ ত্রিবেদীর এই বৈঠক বিশেষ তাৎপর্য। কারণ 1 আগস্ট সার্জিও গোরের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে সার্জিও গোর ভারত ও আঞ্চলিক রাজনীতির ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারেন। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সার্জিও গোর বাংলাদেশে এসে অন্য কোনো দেশের রাষ্ট্রদূত বা প্রতিনিধির সাথে বৈঠক করেননি। এমনকি তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ সহ বেশ কিছু সংস্থা রোহিঙ্গাদের অর্থায়ন করে থাকে। কিন্তু গোরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যে 14 জনের বহর ছিল, সেখানে অন্য কোনো দেশ বা সংস্থার প্রতিনিধি ছিল না। এমন বাস্তবতায় শুধু দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক হওয়ার বিষয়টি ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের ইঙ্গিত দেয়, এমনটাই মনে করেন একজন সাবেক কূটনীতিক। বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সার্জিও গোরের এই সফরকে নিয়ে ব্যাপক আলোচনা হলেও মার্কিন দূতাবাসের পক্ষ থেকে তার এই সফরের সূচি নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি। দৈনিক প্রথম আলো রিপোর্টে বলা হয়েছে, 30শে জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের পর পদ্মায় একটি নৌশুভ হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে সেটি হয়নি। মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে 30শে জুলাই রাতে সার্জিও গোর বাংলাদেশের অল্প কয়েকজন ব্যক্তির সাথে বৈঠক করেছেন। সে বৈঠকগুলো রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একজন নেতাও আছেন।
দূতাবাসের সূত্রটি বলছে, আওয়ামী লীগের 2 নেতাকে ডাকা হয়েছিল, যার মধ্যে একজন নারী নেত্রীও আছেন। তবে নিরাপত্তার স্বার্থে ওই নেত্রী শেষ পর্যন্ত বৈঠকে যেতে পারেননি। এছাড়া বিশেষ সময় বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা যায় এমন একজন সুশীল সমাজের প্রতিনিধিও আলাদা বৈঠক করেছেন। সূত্রগুলো বলছে, 1 আগস্ট তারেক রহমানের সাথে বৈঠকের আগে সার্জিও গোর পরিস্থিতি বুঝতে নির্বাচিত কয়েকজন ব্যক্তির সাথে বৈঠক করবেন। আবার তারেক রহমানের সাথে বৈঠক শেষে ফিরে যাওয়ার আগে 2 ঘন্টা হোটেলে থাকবেন সার্জিও গোর। সেই সময়ও তার সাথে কয়েকজনের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে এবং অন্যান্য দেশে আজ এবং অতীতকালে যত ক্ষমতার পট পরিবর্তন হয়েছে তার বেশিরভাগই হয়েছে প্রাসাদ ষড়যন্ত্রে। শুরুটা হয়েছে নিজের বাড়ি থেকে, ঘর থেকে। কখনো আপন ভাই, কখনো স্ত্রী, কখনো সন্তান, কখনো আত্মীয় স্বজন, কিংবা কখনো একান্ত বিশ্বস্ত ব্যক্তি। তারা রাজার সঙ্গে, ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে, রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে বেইমানি করেছে, মুনাফিকি করেছে, তাকে দুষ্ট বুদ্ধি দিয়েছে এবং এমন কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ডের ফলে রাজনীতিবিদ বা রাজা বা ক্ষমতার যিনি কেন্দ্র রয়েছেন তার ব্যক্তিগত ইমেজ মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই প্রাসাদ থেকেই বিদেশি যারা আক্রমণকারী তাদেরকে আক্রমণ করা মানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রাসাদে বসে একান্ত রাজার আপনজন তারা আততায়ী ভাড়া করে এনেছে, প্রাসাদে ঢুকিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং এই প্রাসাদের মধ্যে যিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা মহারাজার বডিগার্ড, তার হাতে বহু রাজাবাসা খুন হয়েছেন। এই প্রাসাদে বসে সবচেয়ে বিশ্বস্ত যে ডাক্তার তার চিকিৎসা কাজে নিয়োজিত থাকেন, তিনি রাজাকে বিষ প্রয়োগ করেছেন। এই প্রাসাদে বসে যিনি পাচক, খাবার তৈরি করেন, তিনি রাজার খাবারে বিষ মিশিয়ে রাজাকে শেষ করে দিয়েছেন। যে প্রেয়সী, প্রিয়তমা, তার স্ত্রী, সেই প্রিয়তমা স্ত্রী কখনো বিষ প্রয়োগ করে তাকে মেরেছে, কখনো গলা টিপে মেরেছে, কখনো যাকে বলা হয় মুখে বালিশ চেপে বড় বড় রাজাবাসাকে মেরে ফেলেছে। এরকম ঘটনা যদি আমি বলি, অ্যাটলিস্ট 100 ঘটনা আমি আপনাদেরকে বলতে পারবো। তো কাজেই একটি সরকারের যে পতন হয়, সেই পতনের শুরুটা হয় প্রাসাদ থেকে। আর সেই প্রাসাদে যে রাজনীতির পতন হয়, ক্ষমতার পতন হয়, এটার কতগুলো ডাইমেনশন থাকে। 1 নম্বর ডাইমেনশন হলো সরাসরি রাজাকে মেরে ফেলা। দ্বিতীয়ত হলো যে রাজার সকল তথ্যপত্র, দুর্বল দিকগুলো প্রতিপক্ষের কাছে হস্তান্তর করা, প্রতিপক্ষ সেটা ব্যবহার করে কখনো রাজপ্রাসাদ আক্রমণ করবে, কখনো তার রাজাকে আততায়ী পাঠিয়ে মেরে ফেলবে, কখনো রাজার বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবে এবং রাজার গোপন বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করে জনবিচ্ছিন্নতাকে করে ফেলবে। এইভাবেই তো অতীতকালে ঘটনাগুলো ঘটেছে। ভারতে নাদির শাহ এসে ভারত আক্রমণ করলেন, বা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ভারত আক্রমণ করলেন, সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করলেন, হালাকু খান বাগদাদ আক্রমণ করলেন। এই ঘটনাগুলো ঘটেছে, এরকম অসংখ্য ঘটনা, যেটার শুরুটা হয়েছিল একদম রাজপ্রাসাদের ভিতর থেকে, একান্ত আপনজন। তো সেই দিক থেকে আমাদের দেশের সাম্প্রতিক 2 রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি যদি ধরেন শেখ হাসিনা, তার যে পতন, তার পতনের যে বীজ, এই বীজটি বপিত হয়েছে, তারপর সেই বীজ থেকে গাছ হয়েছে, ফল হয়েছে,
ফুল হয়েছে, ফল হয়েছে, সবই ওই গণভবনে। এবং যে লোকগুলো তার পতন ঘটেছে তাদের একটা অংশ তাকে ছেড়ে গিয়েছেন, একটা অংশ জেলখানাতে আছে এবং আর একটি অংশ এখনো তাকে ঘেরাও করে আছে। তিনি এখনো পর্যন্ত দিল্লিতে বসে একটা সিঙ্গেল লোক পাননি যার সঙ্গে তার 20 থেকে 30 বছরের, 40 বছরের নিঃস্বার্থ প্রেম, নিঃস্বার্থ ভালোবাসা, মানে প্রেম বলতে মানে তাকে অন্তঃস্থল থেকে ভালোবাসেন, এরকম একটা সিঙ্গেল লোকের সন্ধান উনি এখন পর্যন্ত পাননি। ওনার পরিবার, আমরা যা কিছু দেখেছি, ওনার ছেলের সাথে ওনার সম্পর্ক, ওনার পুত্রবধূর সাথে সম্পর্ক, ওনার বোনের ছেলে মেয়ে, এই যে বা আত্মীয় স্বজন যাদের সাথে সম্পর্ক, এটা আমরা দেখেছি বাইরে যে ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট, তিনি ছেলের সঙ্গে ফুটবল মানে ব্যাডমিন্টন খেলছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরিবারের অভ্যন্তরে তাদের মধ্যে যে আসলে কি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটি মানে এটি সোজা একটা বাংলা কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন। 1/11 সময়টিতে যখন শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন, তখন আমরা দিনের পর দিন তার জেলখানার সামনে দাঁড়িয়েছিলাম। অনেকে কেঁদেছি, অনেকে মিছিল মিটিং করেছে, যার যার অবস্থান থেকে তার মুক্তির জন্য প্রাণদত্ত চেষ্টা করেছে। আচ্ছা বলেন তো, তার কোনো সন্তান সন্ততি, সেটা সজীব ওয়াজেদ জয় বলেন বা সাইমা ওয়াজেদ পুতুল বলেন বা ববি বলেন, রূপন্তী বলেন, টিউলিপ সিদ্দিকী বলেন, 1/11 সময় শেখ হাসিনা জেলখানায় সামনে কাউকে দেখেছেন? আপনি বলেন শুধু, আমি জানি না। আবার এখন তার এই বিপদের সময়টিতে বাংলাদেশে তার খুব আপনজনে এসে এই মুহূর্তে যদি দাঁড়ায়, আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা আসতে পারছে না, কিন্তু যদি জয় আসেন, রূপন্তী আসেন, টিউলিপ সিদ্দিকে আসেন, তারপরে ববি আসেন, কি হবে বলেন তো বাংলাদেশে? কিন্তু তারা আসছেন না। ঠিক একই অবস্থা আপনি চিন্তা করেন বেগম জিয়ার ক্ষেত্রে চিন্তা করেন। তিনি পুরোটা সময় অসুস্থ ছিলেন, তাকে জেলে নেওয়া হলো, কোকো মারা গেলেন, কত কিছু হলো, কিন্তু তারেক রহমান সাহেব তো আসেননি। এখন তিনি যত ভাতৃপ্রেম দেখান, যত মাতৃপ্রেম দেখান, কিন্তু মোসাদ্দেক আলী ফালু যখন লাশ নিয়ে, তাকে নিষেধ করা হয়েছিল বিভিন্ন গোয়েন্দা এজেন্সি থেকে যে ডোন্ট ডু ইট, কিন্তু মোসাদ্দেক আলী ফালু তিনি আরাফাত রহমান কোকোর লাশ নিয়ে তিনি দেশে আসলেন এবং সেই লাশ নিয়ে বেগম জিয়ার সঙ্গে দেখা করলেন। এরপর তাকে জেলে ঢুকতে হলো, তিনি তো জেলে গেছেন। তো মোসাদ্দেক আলী ফালু যদি জেলে যেতে পারেন, আবার তারেক রহমান সাহেবকে ভালোবাসতে গিয়ে গিয়াসউদ্দিন আল মামুন তার পুরো জীবনটা তিনি জেলে কাটিয়েছেন, তার ব্যবসা বাণিজ্য সবকিছু জেলে কাটিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তারেক রহমান সাহেবের পক্ষে বিপক্ষে একটা শব্দ তিনি করেননি। আমি এবং তিনি জেলখানাতে একই ছেলে ছিলাম, পাশাপাশি রুমে ছিলাম, 3 বেলা একত্রে খেয়েছি, 5 বেলা একত্রে জামাতে নামাজ পড়েছি, 50 দিন। একটি বারের জন্য তারেক সাহেবের সাথে তার কি সম্পর্ক, তার সাথে তারেক সাহেবের কি লেনদেন, একটা সিঙ্গেল শব্দ তিনি উচ্চারণ করেনি। আমরা চেষ্টা করে তার কোনো ব্যক্তিগত বিষয় তার কাছ থেকে জানতে পারিনি। তো এখন সেই দিক থেকে আপনি চিন্তা করেন যে তিনি তার সারাটা জীবন যে বন্ধুর জন্য দিয়ে দিলেন, সেই বন্ধু তার জন্য কি করলো, এখন তার জন্য কি করছে, এগুলির ফলাফল কিন্তু কখনোই ভালো হয় না, কখনোই ভালো হয় না। এটা বিএনপির জন্য প্রযোজ্য, আওয়ামী লীগের জন্য প্রযোজ্য। আমাকে একবার সেই একজন ভারতীয় কূটনীতিবিদ, এটা সম্ভবত 15-16 সনের দিকে, একজন ভারতীয় ডিপ্লোম্যাট, বাংলাদেশের একজন এমিনেন্ট জার্নালিস্ট, তার বাসায় একটা বৈঠক হচ্ছে, সেখানে তিনি বললেন যে আমাদের নেটওয়ার্ক এমন পর্যায়ে যে তারেক রহমান সাহেব তার কোন বাথরুমে
কখন টয়লেট পেপার মানে টিস্যু পেপারটা পরিবর্তন করলেন, সঙ্গে সঙ্গে সেই খবরটা আমাদের কাছে চলে আসে। আপনি বুঝেন প্রাসাদ ষড়যন্ত্র কোন পর্যায়ে। তো সেদিক থেকে শেখ হাসিনার প্রাসাদ ষড়যন্ত্র, যার কারণে তার ক্ষমতাচ্যুতি হয়েছে, যার কারণে তার সম্পর্কে মানুষ বাজে কথা বলে, তার সম্পর্কে তার নৈতিক মনোবল ভেঙে গেছে। সেই কারণে আজ বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা নয়, লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, এখন সরকার বলছে 16 লক্ষ কোটি টাকা, 16 লক্ষ কোটি টাকা বাদ দেন, 8 লক্ষ কোটি টাকা তো গেছে। এই টাকাগুলো যারা পাচার করেছে তাদের সঙ্গে এখন শেখ হাসিনার কেমন সম্পর্ক? এই টাকাগুলো যারা পাচার করেছে সেই টাকাগুলো কোথায়? এই টাকাগুলো এই বিদেশের মাটিতে এখন অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন যারা পালিয়ে বেড়াচ্ছেন, ঠিকমতো খেতে পারছেন না, তাদের অবস্থা কি বলেন? বাংলাদেশে যারা লক্ষ লক্ষ নয় কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী যারা দুর্ভোগ দুর্দশায় পড়ছেন, তারা দলের পক্ষ থেকে আজকের দিন পর্যন্ত একটু সিঙ্গেল সাহায্য পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন, এই ঘটনা কেউ বলতে পারবে না। অথচ গণভবনে কত কোকিল, কত টিয়া, কত ময়না, কত পাখি, সরকারি অফিসগুলোতে একদিকে দরবেশ গ্রুপ আর একদিকে এসালম গ্রুপ, এবং সেই এসালম গ্রুপ, দরবেশ গ্রুপ এদেরা যারা ব্যবসা বাণিজ্য করতেন, তারা আবার সঙ্গে সঙ্গে বিএনপির যারা লোকজন আছেন তাদেরকে ভাগ দিতেন, নিয়মিত ভাগ দিতেন। এটা কি শেখ হাসিনা জানতেন যে তার লোকজন সরকারি ব্যবসা করছে, তাকে ব্যবহার করে সবকিছু করছে, এবং সেই টাকা বিএনপির লোকদের কাছে যাচ্ছে? আবার তারেক রহমান সাহেব কি জানতেন বা জানেন যে তার আশেপাশে যারা থাকেন, তার দলের ভিতরে যারা লোক রয়েছেন, তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাদের একটা বিরাট অংশ ডিজিএফআই এর সঙ্গে সম্পর্ক ছিল, এবং সরকার কাছ থেকে টাকা নিত, ডিজিএফআই থেকে টাকা নিয়ে তারা তাদের সংসার চালাতো, এবং সেই লোকগুলোই এখন তারেক রহমান সাহেবের কাছাকাছি আছে। এই কথা কি তিনি জানেন? অথবা তিনি অনেক লোককে ভালোবাসেন যারা প্রকাশ্যে প্রচন্ডভাবে জামাতকে গালাগালি করেন, প্রচন্ডভাবে আওয়ামী লীগকে গালাগালি করেন, আওয়ামী লীগকে এবং জামাতকে গালাগালি করার ক্ষেত্রে তাদের শ্রেষ্ঠত্ব, মানে এটা কেউ অতিক্রম করতে পারে না। কিন্তু এই লোকগুলো যে আওয়ামী লীগের এবং এই লোকগুলো যে জামাতের গুপ্ত, এটা কি তিনি বুঝতে পারেন? ফলে কি হলো যে বহু প্রাসাদ, নতুন নতুন প্রাসাদ তৈরি হয়, সেই সকল প্রাসাদে নতুন নতুন অধিবাসী আসেন, মেহমান আসেন, কিন্তু সেই প্রাসাদের মধ্যে যে ষড়যন্ত্র, সেটি আব্বাসী খলিফাদের জামানাতে যেমন ছিল, সালাউদ্দিন আইয়ুবের জামানাতে তেমনি ছিল, মোর সম্রাটদের জামানাতে যেমন ছিল স্পেনে, একইভাবে কর্ডোভা, সেভিল, এই সমস্ত শহরের যারা উমাইয়া শাসক ছিলেন সেখানে তদ্রুপ ছিল। দামেস্কে যেভাবে ছিল, গুরগাঁওয়ে তেমন ছিল, মুঘল হ্যারেমে যেভাবে ছিল, একইভাবে বঙ্গভবনও ঠিক একইভাবে আছে। তো সেই দিক থেকে বর্তমান যে সরকার, জনাব তারেক রহমান সাহেবের সরকার, কখনোই প্রাসাদ ষড়যন্ত্র 100% যাকে বলা হয় বন্ধ করা যায় না। তবে সরকার প্রধান যদি মার্কাস অর্লিয়াসের মতো হন, দার্শনিক, ভালো হৃদয়, ভালো মন, উদার মন, এবং কোনো অবস্থাতেই নিজের সঙ্গে আত্মপ্রবঞ্চনা করেন না, অভিনয় করেন না, মুনাফিকি করেন না, তিনি যা না তা কখনো দেখানোর চেষ্টা করেন না, অলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ হওয়ার চেষ্টা করেন না, তাহাজ্জুদি অলি আল্লাহ হওয়ার চেষ্টা করেন না, হযরত ওমর হওয়ার চেষ্টা করেন না, তিনি যা অ্যাজ ইট ইজ
জাস্ট লাইক একেবারে যে সিম্পল ম্যান। এ সকল মানুষের বিরুদ্ধে সাধারণত চক্রান্ত হয় না, এবং এটা অনেকটা আতর এর মতো অবস্থা হয়, সুগন্ধির মতো অবস্থা হয়। মানে চক্রান্তকারীরা সবসময় মশা মাছি এদের মতো হয়। আর এই ধরনের মানুষ যাদের নৈতিক চরিত্র ভালো, আর নৈতিক চরিত্র বলতে বোঝাচ্ছে যেমন আপনি একসময় জেনা করেছেন, ব্যভিচার করেছেন, কিন্তু আপনি তওবা করলেন যে আল্লাহ আমি আর করবো না, এবং এরপর থেকে আপনি সেভাবে চলছেন। আপনি একসময় খুব মিথ্যাচার করেছেন, একসময় খুব দুর্নীতি করেছেন, অনিয়ম করেছেন, কিন্তু আপনি তওবা করে মুহূর্তের মধ্যে আপনি ভালো হয়ে গেছেন। আল্লাহ কিন্তু ওইটাই গ্রহণ করে, কিন্তু আপনি কিছুই হননি। আপনি আগের মতো জেনা করতে চান, ব্যভিচার করতে চান, দুর্নীতি করতে চান, অবিচার করতে চান, কিন্তু সাধু সন্ন্যাসী সাজতে চান। এই জিনিসগুলো যে কোনো একটা প্রাসাদের মধ্যে ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। বাইরের লোককে আপনি যতই মুগ্ধ করেন, কিন্তু আপনার আশেপাশে যারা লোকজন রয়েছে তাদেরকে আপনি কোনো অবস্থাতেই বিভ্রান্ত করতে পারবেন না। শেখ হাসিনার বাসায় বিড়ালটা, শেখ হাসিনার একান্ত কাছের লোকটি, একটা পিয়ন, সে কখন 400 কোটি টাকা, ওই পিয়নটাকে আমি চিনি, যে পিয়নটাকে শেখ হাসিনা বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকা নিয়েছে, সেই পিয়নটাকে আমি চিনি। আপাদ মস্তক সৎ ছিলেন, এবং শেখ হাসিনা 96 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় থাকার পরেও সেই পিয়নের আগের জমানাতে ঢাকার শহরে একটা বাড়ি তো দূরের কথা, একটা অ্যাপার্টমেন্ট কেনার অবস্থা তার ছিল না। এবং সেই পিয়ন শেখ হাসিনার সারা জীবন শেখ হাসিনার সঙ্গে থাকার পরেও 1/11 সময় তার সংসার চলছিল না। তাকে 2000 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে তাকে চালানোর মতো কোনো নেতা আওয়ামী লীগে ছিল না 2006-07 সনে। তখন আমি তাকে চিনি, এই ছেলে। এরপর যখন বিএনপি ক্ষমতায় এলো, তখন আমরা কয়েকজন, আমি, তারপরে মাহমুদুল সামাদ, আমরা আমাদের যে গার্মেন্টস ব্যবসার ঝুট ব্যবসা, এই পিয়নটাকে দেই। সেই পিয়ন তার ভাইয়ের মাধ্যমে সেই ব্যবসা বাণিজ্য করে ভালো ছিল। সেই পিয়ন হঠাৎ করে 400 কোটি টাকা মালিক হলো কি করে? নিঃসন্দেহে সে তার আশেপাশে এমন সব দুর্নীতি করতে দেখেছে যেগুলো দেখে সে নিজেকে স্থির রাখতে পারেনি। তার চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে। জাস্ট ছোট্ট একটা উদাহরণ, সত্য মিথ্যা আমি জানি না, ঘটনাটা আমাকে একজন বলেছেন, আমি বলি। একজন প্রভাবশালী মন্ত্রী, সে প্রধানমন্ত্রীর রুমে ঢুকছেন বারবার, তার চিফ ইঞ্জিনিয়ারের সেই একটা ফাইল স্বাক্ষর করার জন্য। তো চিফ ইঞ্জিনিয়ারের ফাইল স্বাক্ষর করার জন্য তিনি ঢুকছেন, কিন্তু প্রধানমন্ত্রী স্বাক্ষর করছেন না। শেখ হাসিনার কথা বলছি। পরে সেই মন্ত্রী, খুব বড় মন্ত্রী, সে এই পিয়নের শরণাপন্ন হলো যে ভাই তুমি একটু গিয়ে দেখো, প্রধানমন্ত্রীকে রাজি খুশি করিয়ে এইটাকে একটু ফাইলটা স্বাক্ষর করায় নিয়ে আসো। তো শেখ হাসিনা তার যে পিয়ন, ড্রাইভার, দারোয়ান, এদের প্রতি ভীষণ রকম দুর্বল ছিলেন। তো এই ছেলেটা যখন নিয়ে যাওয়ার পর তখন সে বলছে যে ও এসকে 4-5 দিন যাবৎ ঘুরতেছে মন্ত্রী, ও তো ওই চিফ ইঞ্জিনিয়ারের কাছ থেকে অনেক টাকা ঘুষ নিয়েছে, আমি এই জন্য স্বাক্ষর করি নাই। তো তুই যখন আসছিস, ঠিক আছে আমি করে দেবো, তো তোরে কয় টাকা দিছে, কয় টাকা দিবে একটু জিজ্ঞেস করে আয়, ফাও কাজ করে লাভ নাই। তো বলে তো পিয়ন বলে আছে ঠিক আছে আপা জিজ্ঞাসা করে আসি। তো সে জিজ্ঞেস করে আসলো, তারপরে বললো, এরপরে প্রধানমন্ত্রী স্বাক্ষর করলো। এটা শোনার কথা, এটা গল্প হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু এরকম খবর তো আমরা বাইরে থেকে শুনেছি। প্রাসাদের ভিতরে এই ঘটনাগুলো ঘটেছে। যদি এটা মিথ্যা হয়ে থাকে, প্রধানমন্ত্রী কেন এই ঘটনা শুনেননি? আর যদি সত্য হয়ে থাকে, তাহলে কেন পিয়ন 400 কোটি টাকা সেই তসরুপ করবে না? ঠিক একইভাবে এখন বর্তমান প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে তার পিয়ন, ড্রাইভার, দারোয়ান,
তার আপনজন, তার বন্ধু, তার বান্ধব, তার আত্মীয়, তার স্বজন, তার এলাকাবাসী, তার প্রিয় ভাজন, তারা এই অল্প সময়ের মধ্যে, মাত্র 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে কি করেছে। বাংলাদেশে নাকি এই সময়ের মধ্যে 2 লাখ না কত, আমি এটা বলতে পারবো না, মানে এ যাবৎকালে স্বল্পতম সময়, একজ্যাক্ট ফিগারটা আমার মনে আসছে না, পেপারে আসছে, সবচেয়ে বেশি এই গত 4 মাসে আমাদের দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে এই সরকারের আমলে। এর আগে কোন জমানাতে এই 4 মাসে বা 5 মাসে এত কোটিপতি সংখ্যা বাড়েনি। এই কোটিপতির সাথে পাল্লা দিয়ে দেখেন সুইস ব্যাংকে টাকা বেড়েছে, আর যখনই টাকা হয়ে যায় মানুষের, তখন সে স্বার্থপর হয়, চক্রান্তকারী হয়, আর যে উপকার করেছে বা যাকে মানে উপলক্ষ করে সে টাকা উপার্জন করেছে, তার ক্ষতি না করা পর্যন্ত তার ভিতরে স্বস্তি আসে না। তো সেক্ষেত্রে শুধুমাত্র এটাই বলবো, বর্তমানে যারা আছেন সাবধান হন, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন এবং বর্তমানকে নিয়ন্ত্রণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।